আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে স্বাগত জানাচ্ছি। 23 নম্বর আইনচিত্রের ধারাবাহিক আমাদের যে আয়োজন, সে আয়োজনে আমরা প্রত্যেক দিন কিছু আইনের বিষয়ে জানব, যেগুলো আমাদের ক্লাস হয়। আমরা সকলে আইনের শিক্ষার্থী। আইনের শিক্ষার্থী হিসেবে যেহেতু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোর অধ্যয়ন করি আমরা, সেই হিসেবে আমাদের জানাশোনা হয়তো অল্প। সেই অল্প বিষয়গুলো আমাদের মতো করেই আমরা আসলে জানানোর চেষ্টা করি। তাহলে আমরা আজকে জানবো, সেটি হচ্ছে পিডিআর অ্যাক্ট 1913, অর্থাৎ হচ্ছে পাবলিক ডিমান্ড অ্যান্ড রিকভারি অ্যাক্ট 1913। 1913 সালে এই আইনটি প্রণীত হয়। 1913 সালের এটি হচ্ছে 3 নম্বর আইন, অর্থাৎ 1913 সালের মধ্যে যতগুলো আইন হয় এটি হচ্ছে তার মধ্যে 3 নম্বর আইন। এরপরে এটি হচ্ছে 30শে এপ্রিল এই আইনটি কার্যকর হয়। আমরা দেখতে পাই এই পিডিআর অ্যাক্টের মধ্যে ধারা হচ্ছে 67টি, 64 হচ্ছে ধারা, সেকশন রয়েছে, আর চ্যাপ্টার রয়েছে আমরা দেখতে পাই 6টি এবং তফসিল হচ্ছে 1টি। আবারও বলছি, আপনারা যারা দেখছেন, পরবর্তী সময়ে যারা ক্লাস করতে পারেন না, অনেক দূর থেকে ভর্তি হয়ে আছেন, ক্লাস করতে পারেন না, তাদের জন্যই আমরা অল্প অল্প করে এই আয়োজন করছি। পিডিআর অ্যাক্ট হচ্ছে 1913 সালে প্রণীত হয়। 1913 সালে, আবার বলছি 1913 সালে প্রণীত হয়। এটি হচ্ছে 3 নম্বর আইন। এটি হচ্ছে কয় নম্বর আইন? এটি হচ্ছে 3 নম্বর আইন। এবং এই আইনটি 30শে এপ্রিল কার্যকর হয়। এই আইনটি 30শে এপ্রিল কার্যকর হয়। এবং এই আইনের যে ধারা রয়েছে, যে সেকশন রয়েছে, সেটি হচ্ছে 64টি, 64, এবং অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে 6টি, তফসিল রয়েছে 1টি। সরকারি দাবি আদায় আইন, বাংলায় করলে এটি হয় সরকারি দাবি আদায় আইন 1913। এই আইনে আমরা ধারাগুলো জানলাম এবং হচ্ছে অধ্যায়গুলো জানলাম। এখন আমরা যে অধ্যায়গুলো রয়েছে, সে অধ্যায়গুলোর নাম এবং কয়টি ধারা সেইখানে রয়েছে সেগুলো একটু জানব। যেমন প্রথম অধ্যায়তে রয়েছে, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাথমিক। প্রাথমিক, এটিতে রয়েছে 1 থেকে 3 নাম্বার ধারা পর্যন্ত। এটি হচ্ছে 1 থেকে 3। আবার বলছি, প্রথম অধ্যায়ের নাম প্রাথমিক, 1 থেকে 3 হচ্ছে ধারা। এবং 2 নাম্বার যে অধ্যায়টা রয়েছে, সে অধ্যায়ের নাম হচ্ছে সার্টিফিকেট দায়ের জারি, ফলাফল, উহার বিরুদ্ধে আনীত আপত্তির শুনানি। আবারও বলছি, সার্টিফিকেট, 2 নম্বর অধ্যায়ের নাম সার্টিফিকেট দায়ের জারি, ফলাফল, উহার বিরুদ্ধে আনীত আপত্তির শুনানি। আনীত আপত্তির শুনানি, এটি হচ্ছে 2 নম্বর অধ্যায়। তাহলে এই 2 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই সেটি হচ্ছে 4 থেকে 10 পর্যন্ত হচ্ছে ধারা রয়েছে। অবশ্যই, যেমন আমরা 1 নাম্বার যে অধ্যায়ের কথা বললাম, সে প্রাথমিক অধ্যায়ে 1 থেকে 3 পর্যন্ত যে ধারাগুলো রয়েছে, আমরা 3 নাম্বারের মধ্যে উপধারা হিসেবে অনেক 7টি উপধারা পেয়ে থাকি। তার দ্বিতীয় যে অধ্যায়ের কথা বললাম, সার্টিফিকেট দায়ের, ফলাফল এবং উহার বিরুদ্ধে আনীত শুনানি, আনীত আপত্তির শুনানি, এটি হচ্ছে 2 নম্বর অধ্যায়। এতে হচ্ছে 4 থেকে, আবারও বলছি, 4 থেকে 10 পর্যন্ত এই অধ্যায়ের মধ্যে ধারা রয়েছে। এরপরে 3 নম্বর যে অধ্যায়টা রয়েছে, সেটি হচ্ছে সার্টিফিকেট কার্যকীকরণ। সেটি হচ্ছে 3 নাম্বার যে অধ্যায়, সেটা হচ্ছে সার্টিফিকেট কার্যকীকরণ। আপনারা আরেকটু বলে রাখি, সেটি হচ্ছে, এটিকে হচ্ছে, এই আইনটি হচ্ছে সার্টিফিকেট কেস, অর্থাৎ সার্টিফিকেট রিলেটেড কেস, যেগুলা খাজনা আদায়ের যেগুলো ব্যাপার রয়েছে, সরকারি দাবি সংকলিত যে বিষয় রয়েছে, সবগুলা এই আইনের আওতার মধ্যে পড়ে। সবগুলা এই আইনের আওতার মধ্যেই পড়ে। এরপরে এই 3 নাম্বার যে অধ্যায়টা রয়েছে, সে অধ্যায়ের নাম হচ্ছে সার্টিফিকেট কার্যকীকরণ। এতে ধারা রয়েছে 11 এবং 12। 11, 12। এরপরে আমরা দেখতে পাই যে 11, 12তে হচ্ছে
যে উপধারাগুলো রয়েছে সে এখানে উপধারা রয়েছে। এর পরবর্তী সময়ে আমরা 3 নম্বর যে অধ্যায়টা, সে 3 নম্বর অধ্যায়টা হচ্ছে 11 থেকে 33 পর্যন্ত ধারা রয়েছে। আবারও বলছি, একটু রিপিট করি, আপনাদের সকলেরই সুবিধা হবে। আমিও শিক্ষার্থী, সেই হিসাবে হয়তো যতটুকু জানছি প্রতিদিন ক্লাস করার মধ্য দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভুল ভ্রান্তি হইতে পারে, আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত বিষয় হচ্ছে, এইখানে যে 6টি অধ্যায় রয়েছে, একটি তফসিল রয়েছে। প্রথম অধ্যায় প্রাথমিক অধ্যায়ের কথা বললাম, 1 থেকে 3। এই 1 থেকে 3 ধারাগুলো সংবলিত যে অধ্যায়, সেটা হচ্ছে প্রাথমিক অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা রয়েছে সার্টিফিকেট দায়ের, জারি করা, ফলাফল, উহার বিরুদ্ধে আনীত শুনানি। হ্যাঁ, এই 2 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে, সে চ্যাপ্টারে হচ্ছে 4 থেকে 10 পর্যন্ত। এবং 3 নাম্বার যে অধ্যায়টা রয়েছে, সে অধ্যায়টার নাম হচ্ছে সার্টিফিকেট কার্যকরীকরণ। সার্টিফিকেট কার্যকরীকরণ হচ্ছে 11 থেকে 33 পর্যন্ত ধারা রয়েছে। 11 থেকে 33, আপনারা বারবার একটু মনে রাখবেন, 11 থেকে 33 পর্যন্ত। এরপরে রয়েছে 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় রয়েছে দেওয়ানি আদালতে অর্পণ। 4 নম্বর অধ্যায়ে রয়েছে দেওয়ানি আদালতে অর্পণ। দ্যাট মিনস, আপনারা জানেন যে বেশিরভাগ মামলাগুলোকে আমরা 2 ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে সিভিল, একটা হচ্ছে ক্রিমিনাল। হ্যাঁ, সিভিল এবং ক্রিমিনালের, অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি যে মামলাগুলো রয়েছে, এই আইনের আওতাটা হচ্ছে দেওয়ানি আদালতে অর্পণযোগ্য যে মামলা হয়, সেই মামলার রিলেটেড, অর্থাৎ এটার সাথে এটার কানেক্টেড রয়েছে। হ্যাঁ, তাহলে 4 নম্বর যে অধ্যায়টা রয়েছে, সে অধ্যায়ের নাম কি? সে অধ্যায়ের নাম হচ্ছে দেওয়ানি আদালতে অর্পণ। এটি যে ধারাগুলো রয়েছে, সেটি হচ্ছে 34 থেকে 37 পর্যন্ত ধারাগুলো নিয়ে 4 নম্বর অধ্যায়, 34 থেকে 37। এরপরেও রয়েছে 5 নম্বর যে অধ্যায়টা রয়েছে, সেটি হচ্ছে বিধিমালা। এটিতে রয়েছে 38 থেকে 40 পর্যন্ত। 40 পর্যন্ত 5 নম্বর অধ্যায়ে। 6 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে পরিপূরক বিধান। পরিপূরক বিধান হচ্ছে 6 নম্বর অধ্যায়। এখানে রয়েছে 41 থেকে 66 পর্যন্ত। 66 পর্যন্ত হচ্ছে ধারা রয়েছে। আমরা আরেকটু রিপিট করি। 1 নম্বর যে অধ্যায় প্রাথমিক, সেখানে হচ্ছে 1 থেকে 3, মনে রাখবেন, 1 থেকে 3। 2 নম্বর যে অধ্যায় আমরা শুনানির কথা বললাম, ফলাফল, সার্টিফিকেট দায়ের করার যে অধ্যায়টার কথা বললাম, সে অধ্যায় হচ্ছে 4 থেকে 10। এরপর হচ্ছে সার্টিফিকেট কার্যকরীকরণ, সেটা হচ্ছে 11 থেকে 33 পর্যন্ত। সার্টিফিকেট কার্যকরীকরণে হচ্ছে 11 থেকে কত পর্যন্ত? 33 পর্যন্ত। এরপর হচ্ছে দেওয়ানি আদালতে অর্পণ, সেটি হচ্ছে 34 থেকে 37 পর্যন্ত। দেওয়ানি আদালতে অর্পণ হচ্ছে 34 থেকে 37 পর্যন্ত। এরপরের অধ্যায় হচ্ছে বিধিমালা, যেটি হচ্ছে 38 থেকে 40 পর্যন্ত। বিধিমালা 38 থেকে 40। এরপর হচ্ছে পরিপূরক বিধান 41 থেকে 66 পর্যন্ত। এর পরবর্তী সময়ে আমরা আসি, সেটি হচ্ছে প্রত্যেক আইন। এই আইনটি হচ্ছে 1913 সালের আইন। যেহেতু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কিছু আইন 1913 সালের আগেও যে সরকারি দাবি ছিল, সেই দাবিগুলো কোনো না কোনো মাধ্যমে, কোনো রেগুলেশন দ্বারা আদায় করা হইতো। দাবিগুলো আদায় করা হইতো। কিছু আইন থাকতে পারে, কিছু কাস্টমস থাকতে পারে, কিছু নিয়ম নীতি থাকতে পারে। কিন্তু পরবর্তী সময়ে যখন এই আইনটি করা হয় ব্রিটিশ পিরিয়ডে, হ্যাঁ, পরবর্তী সময়ে আমরা বর্তমান যে বাংলাদেশে দেখতে পাই, সেখানে হয়তো কিছু আইন রহিত হবে, কিছু সংযোজন হবে, কিছু বিয়োজন হবে। এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, এই আইনের মোট ধারা হচ্ছে 66টি, আর অধ্যায় হচ্ছে 6টি, তফসিল হচ্ছে 1টি। এখানে রহিত করা ধারার সংখ্যা হচ্ছে 7টি। রহিত করা হয়েছে, যেটা অকার্যকর হয়ে গেছে এখন। যেটা গত ক্লাসে আপনাদের বলেছিলাম, রহিত করা হয়েছে 7টি। 2 নম্বর ধারা, 15 নম্বর, 60, 61, 62, 63 এবং 64 নম্বর ধারা, এই 7টি ধারাকে রহিত করা হয়। এই যে রহিত করা হয়, এই রহিত করার জন্য কি রয়েছে? একটি আইন রয়েছে। সেটি অবশ্যই ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা।
অর্থাৎ 1939 সালের 1 নম্বর যে আইনটি রয়েছে 1939 সালের 1939, 1939 সালের যে আইনটি রয়েছে সেই আইনটি হচ্ছে দ্য বেঙ্গল অ্যাপেলিং অ্যান্ড রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্ট 1939, রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্ট। এটির দ্বারা এই ধারাগুলোকে কী করা হয়, রহিত করা হয়। এই ধারাগুলোকে কী করা হয়, রহিত করা হয়। এবং আমরা দেখতে পাই হচ্ছে প্রথম যে অধ্যায় রয়েছে প্রাথমিক অধ্যায়, এই প্রাথমিক অধ্যায়ে কিছু বিষয় সংজ্ঞায়ন করে দেওয়া হয়েছে, যেমন সরকারি দাবি সম্পর্কে। সরকারি দাবি সম্পর্কে বলা হয়েছে 3 নম্বর ধারার 6 নম্বর উপধারাতে। 3 নম্বর ধারার 6 নম্বর উপধারাতে সরকারি, যেহেতু এই আইনটির নাম হচ্ছে সরকারি দাবি আদায় আইন। এখন সরকারি দাবি কোনগুলা? হ্যাঁ, সরকারি দাবির সংজ্ঞা দেওয়া হয়েছে হচ্ছে 3 নম্বর ধারার 6 নম্বর উপধারাতে। আর দাবিগুলো কোনগুলা, এই যখন প্রশ্ন করা হবে তখন আপনি পাবেন যে তফসিল দেওয়া আছে, সব তফসিলের মধ্যে তালিকা প্রণয়ন করা আছে যে এটি 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 এটা হচ্ছে সরকারি দাবি। এই দাবিগুলো আদায়ের জন্য যেমন হচ্ছে সার্টিফিকেট ধারক, হ্যাঁ, সার্টিফিকেট দেনাদার এবং সার্টিফিকেট ধারক, এটারও সংজ্ঞায়ন করা হয়েছে। সেটির সংজ্ঞায়ন আমরা দেখতে পাই হচ্ছে 3-4 এর মধ্যে, 2-3-2-3-এর মধ্যেই সার্টিফিকেট দেনাদার এবং সার্টিফিকেট ধারকের সংজ্ঞা দেওয়া আছে। এরপরে অস্থাবর সম্পত্তির যে সংজ্ঞা, যেমন 3-4 নম্বর উপধারাতে দেওয়া আছে সার্টিফিকেট অফিসার। 3টা বিষয় আপনারা মনে রাখবেন, 3টি বিষয় গুরুত্বপূর্ণ। সংজ্ঞায়নের মধ্যে যতগুলো সংজ্ঞায়ন আছে সেখানে 3টি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে সার্টিফিকেট দেনাদার, যার নামে যে দেনা করলো সেই সার্টিফিকেট দেনাদার হিসেবে তার নামে সার্টিফিকেট অফিসার কর্তৃক সত্যায়িত, প্রণীত, কার্যকারিত যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেট দেনাদার হিসেবে সেটি চিহ্নিত হবে। আরেকটি হচ্ছে সার্টিফিকেট ধারক, অর্থাৎ যে ব্যক্তিটি ওই দেনাদারকে দেনাটা দিয়েছে, হ্যাঁ, অর্থাৎ পাওনাদার, এই পাওনাদারটা হচ্ছে সার্টিফিকেট ধারক। অবশ্যই এই সার্টিফিকেটটা ইস্যু করা হবে হচ্ছে সার্টিফিকেট অফিসার দ্বারা। এখন সার্টিফিকেট অফিসার কারা? সার্টিফিকেট অফিসার কালেক্টর, ম্যাজিস্ট্রেট বা সরকার অনুমোদিত, সরকার নির্ধারিত যে অফিসারটি থাকবেন সেটি হচ্ছে সার্টিফিকেট অফিসার। আমরা সাব রেজিস্ট্রারকে বর্তমানে দেখতে পাই, বা যে কোনো একজন যিনি সরকার কর্তৃক নির্ধারিত যে অফিসারটি রয়েছে, যেটি হচ্ছে সার্টিফিকেট দেনাদার, সার্টিফিকেট ধারকের কাজগুলো সত্যায়িত করবেন, সার্টিফিকেটকে ইস্যু করবেন, সেটি হচ্ছে সার্টিফিকেট অফিসার। আর এই আইনের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা আপনাদেরকে একটু জানাতে চাই। সেই ইতিহাসটি হচ্ছে একটু ধরুন, এটা আপনারা সকলে জানেন 1913 সালের আইন, 1913 সালে 3 নম্বর আইন, এটা এতক্ষণ আপনাদের জানা হয়ে গেছে অবশ্যই। এই 1913 সালের আইনটি আমরা ইতিহাস একটু যদি দেখি, ব্রিটিশ শাসনামলে 1913 সাল হচ্ছে, যেমন বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হওয়ার পরে, বঙ্গভঙ্গ রদ হয়েছিল স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গভঙ্গ রদ হয়। রাজা পঞ্চম জর্জ, হ্যাঁ, তার অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ হয়। এটি হয়েছিল, বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। তার মানে এই আইনটি হয়েছিল 1913 সালে। এই সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে চার্লস হার্ডিঞ্জ ব্রিজ, আপনারা সকলে জানেন। এই হার্ডিঞ্জ ছিলেন এই সময়ে হচ্ছে, এই সময়ে সরকারি দাবি আদায় এই আইনটি করা হয়। তার পূর্ববর্তী অবস্থাতে আমরা দেখতে পাই 1794 সালে, আগে সময়ে রাজারা কি করতেন, তাদের যে শস্য উৎপাদন যে হইতো, উৎপাদনে শস্য নিত, পরবর্তী সময়ে শস্যের পরবর্তী সময়ে টাকা নিত, অর্থ নিত, মুদ্রা নিত। যখন 1794 সালে একটি আইন হয়, সেই আইনে ওই জমিদাররা জমি বিক্রয় করার যে একটি ধারা বা একটি আইন তৈরি করা হয়, জমি বিক্রয় করা হবে, জমি নিলামে তোলা হবে, তখন অনেক জমিদার তাদের জমিদারিত্ব হারিয়ে ফেলেন। এরপরে এই যে দাবি আদায়,
এই যে অর্থ নেওয়া, মুদ্রা নেওয়া, শাসন পরিচালনা করার জন্য এটি জমিদারের হাত থেকে কালেক্টরের হাতে অর্পণ হয়। এখন কালেক্টরের হাতে যখন অর্পণ হয়, পরবর্তী সময়ে আমরা দেখতে পাই 1822 সালে, হ্যাঁ 1822 সালের দিকে আরেকটি আইন করা হয়, আরেকটি রেগুলেশন করা হয়, যেখানে কালেক্টররা তাদের জমি নিলামে বিক্রি করতে পারবে। এই দাবি আদায়ের বিষয়টি এইখান থেকেই উৎপত্তি হয়েছে, যে খাজনা আদায় করা হবে, সরকারি দাবি, যে সরকার ভরণ পোষণের জন্য যাদের কাছ থেকে পাবে তাদের কাছ থেকে যে দাবিগুলো থাকবে সে দাবিগুলো তোলার জন্য, আদায় করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়। এই কারণে বর্তমানে আমরা দেখতে পাই যে সরকার, সরকারি সংস্থা, হ্যাঁ যেমন সরকারি ব্যাংকগুলা যখন কৃষি ঋণ প্রদান করে, তখন কৃষি ঋণ প্রদান করলে কেউ যখন সেটাতে কৃষি ঋণ না দেয়, হ্যাঁ না দিতে পারে, তখন সরাসরি দেওয়ানি আদালতে না গিয়ে সরকার যেন সরাসরিভাবে তাদের দাবিটা আদায় করতে পারে, তারই নিমিত্তে এই আইনটি তৈরি করা হয়েছে। আপনারা হয়তো প্রাথমিক আলোচনায় সকলে বুঝতে পারছেন। আজকের মতো এই আলোচনাটি করা হয়েছে। আমরা সকলে আরেকবার চেষ্টা করব, বারবার একটু জানার চেষ্টা করব, প্রাথমিক যে বিষয়গুলো সেগুলোকে বারবার বোঝার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই 23 নম্বর আইনচিত্রের সাথে থাকবেন। একই সাথে আমাদের জিকে গ্রাফে আমার ব্যক্তিগতভাবে একটি পেজ রয়েছে, সেখানেও আমরা চেষ্টা করি যে এই সম্পর্কে তথ্য আপনাদেরকে জানানোর জন্য। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।